আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। আজ পবিত্র হজ। বাংলাদেশ সহ বিশ্বের 15 লাখ মুসল্লি আনুষ্ঠানিকতা পালনে রওনা দেবেন আরাফাতের পবিত্র ময়দানের দিকে। স্বজনদের সাথে ঈদ আনন্দে অংশ নিতে ট্রেন বাসে ভোর থেকেই ঘরমুখো মানুষ। স্টেশনগুলোতে মানুষের চাপ বেড়েছে। এবং টি-20 বিশ্বকাপে বৃষ্টিতে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত। পাকিস্তানকে বিদায় করে এ গ্রুপে ভারতের সঙ্গে সুপার 8-এ স্বাগতিক ইউএসএ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজ পবিত্র হজ। বাংলাদেশ সহ সারা বিশ্বের 15 লাখ মুসল্লি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরে ফজরের নামাজ পড়ে রওনা হবেন আরাফাতের পবিত্র ময়দানের দিকে। সেখানে তারা শুনবেন দিক নির্দেশনামূলক খুতবা, মোনাজাতে দোয়া করবেন সবার জন্য। চকর মালিথার রিপোর্ট। পাহাড় ঘেরা পবিত্র নগরী মিনায় হাজার হাজার তাঁবুর নিচে অবস্থান করছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা 15 লাখ হাজি। সেখানে ফজরের নামাজ আদায় করবেন হাজিরা। তারপর আল্লাহর মেহমানরা রওনা হবেন আরাফাত ময়দানের দিকে। পবিত্র আরাফাত ময়দানেই দিনব্যাপী চলবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাত ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুপুরে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমানদের জন্য দিক নির্দেশনামূলক খুতবা দিবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুকাইকিলি। খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে করা হবে মোনাজাত। পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা নিয়েছে সৌদি সরকার। অন্য হাজিদের মতো 85,000-এরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালন করতে এখন মিনায় অবস্থান করছেন। চকর মালিথা, চ্যানেল আই। আজ 9 জিলহজ, পবিত্র আরাফাত দিবস। নানা বর্ণের স্রোত মিনা থেকে আরাফাতের দিকে। আরাফাত ময়দানে অবস্থানকালীন সময়ে ও আসরের নামাজ কসরের সাথে আদায় করবেন হাজিরা। মিনা থেকে এম এ আলাউদ্দিনের প্রতিবেদন। প্রিয় দর্শক, রিপোর্টে আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা হাতে এসে পৌঁছলে পরে দেখানোর চেষ্টা করব। যাচ্ছি পরের সংবাদে। সকাল থেকেই স্টেশনে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। ঈদ যাত্রার শেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন মাসুর শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমলাপুর স্টেশনে যাত্রীদের উপস্থিতি কেমন, বিস্তারিত জানান। আজ 9 জিলহজ, পবিত্র আরাফাত দিবস। নানা বর্ণে স্রোতের মিনা থেকে আরাফাতের দিকে। আরাফাত ময়দানে অবস্থানকালীন সময়ে ও আসরের নামাজি কসরের সাথে আদায় করবেন হাজিরা। মিনা থেকে এম এ আলাউদ্দিনের প্রতিবেদন। মিনা ময়দানে ফজরের নামাজের পর হজের মূল পর্ব আরাফাতের উদ্দেশ্যে হাজিরা রওনা দিয়েছেন। আরাফা ময়দানে অবস্থান মানেই হজ। পবিত্র আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হব। আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করছি। বাংলাদেশের সকল মুসলমানদের কাছে আমরা দোয়া যাচ্ছি আমরা যেন সুস্থভাবে
সকল কিছু সম্পন্ন করে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারি। আরাফাতের ময়দানের দিকে রওনা দিচ্ছি এবং আরাফাতের ময়দানে 9 জিলহজ অবস্থানে হচ্ছে মূলত হজ। আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে আমরা কান্নাকাটি ইবাদতবন্দি করব এবং মুসলিম উম্মার জন্য দোয়া চাবো। সৌদি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আরাফাত ময়দানে। হাজিদেরকে প্রয়োজন ছাড়া তাঁবু থেকে বের না হওয়া, প্রয়োজনে ছাতা ও বেশি বেশি পানি পান করার পরামর্শ দেয়া হয়েছে। তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে সৌদি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই জন্য আপনাদের মাধ্যমে সম্মানিত হজযাত্রীদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা তাঁবুর ভিতরে অবস্থান করবেন, ছাতা এবং সানগ্লাস ব্যবহার করবেন বাইরে হতে হলে, এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। কোনো প্রকার দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও এখন পর্যন্ত 19 জন বাংলাদেশি হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। আরাফাত ময়দানে জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করবেন আগত হাজিরা, যেখানে আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সৌদি আরবের মিনা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। দেশে বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধর সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে। গত এক দশকে রাসেল ভাইপারের কামড়ে 235 জন আক্রান্ত হয়, মৃত্যু হয় 59 জনের। কেবল গত বছরে আক্রান্ত হয় রেকর্ড 50 জন। সম্প্রতি ঢাকার দোহারে বিষধর এই সাপের উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ওই অঞ্চলে পর্যবেক্ষণ টিম পাঠাচ্ছে সরকার। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপটি এতটাই বিষধর যে একবার কামড়ালে দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। তাই অসংক্রামক রোগের তালিকায় ক্যান্সার, ডায়াবেটিসের মতো যে 18টি রোগ রয়েছে তার মধ্যে সাপের কামড়ও অন্তর্ভুক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য মতে 1929 সালে এদেশে রাসেল ভাইপারের মতো বিষধর সাপ ছিল, মূলত খুলনা এবং রাজশাহী বরেন্দ্র অঞ্চল কেন্দ্রিক। বাংলাদেশে আসলে রাসেল ভাইপারের অস্তিত্ব অনেক আগে ছিল। 1929 সালের একটা রিপোর্ট আছে গ্লোবালি, অনেকগুলো কেস রিপোর্ট। সেই কেস রিপোর্টের 1000 কেস রিপোর্টের মধ্যে 22টা কেস রিপোর্ট ছিল তখন বাংলাদেশ থেকে রিপোর্ট দেওয়া, সেগুলো সবগুলো কিন্তু রাসেল ভাইপারের। এবং তখন বলা হয়েছিল যে খুলনা এবং একই সঙ্গে আমি বলবো যে রাজশাহীর কতগুলো জায়গাকে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে এখানে রাসেল ভাইপার হয়। মাঝখানে এগুলোর বিষয়ে কোনো রিপোর্ট আমরা পাচ্ছিলাম না, তো এই জন্য অনেকে চিন্তা করছিল যে এটা আমাদের অস্তিত্ব ছিল কি ছিল না, কিন্তু হয়তো রিপোর্ট না থাকার কারণে আমরা বলতে পারছিলাম না। 2013 সালে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচলে এই সাপের কামড়ে মৃত্যুর প্রকোপ বাড়ে। তখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপের কামড়ে চিকিৎসা নেওয়া রোগীদের তদারকি বাড়ানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে আমাদের কমিটমেন্ট আছে যে তাদের জন্য আমাদের অ্যান্টিভেনম থাকবে, যারা ডিমান্ড দিলে তারা অ্যান্টিভেনম পাবেন। এমনকি সিভিল সার্জন অফিসে আমাদের 5টা ডোজ দেওয়া আছে, যদি ওই সময় ওখানে নাও থাকে তারা তাদের করসপন্ডিং সিভিল সার্জন অফিসে ফোন করলে দিলে ওনারা পাঠিয়ে দিতে পারবেন, যাতে কোনো গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি না হয়। তো এটা আমাদের প্রতি কয়েক মাস পরপরই আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা নোটিশ দিই যে আপনাদের কিছু ডিমান্ড আছে কিনা, ডিমান্ড থাকলে আমাদের কাছে দেন, আমরা দিয়ে দেব। গত এক দশকে এই সাপের কামড়ে আক্রান্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে 125, রাজশাহীতে 63, পাবনায় 14, কুষ্টিয়াতে 13, নওগাঁয় 10, নাটোরে 9 এবং চুয়াডাঙ্গাতে 1 জন। বিশেষজ্ঞরা বলছেন বিষধর এই সাপটি কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। প্রচলিত ওঝার কাছে নিলে বাড়বে মৃত্যু ঝুঁকি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। নওগাঁয় প্রতি বছরই আম বাগানের পরিধি বাড়ছে। এবছর কয়েক হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা নিয়ে বাজারজাত করছেন বাগান মালিকরা। চলতি মৌসুমে 30,300 হেক্টর জমিতে করা আম বাগানে 4,31,500 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। নওগাঁ জেলায় উৎপাদিত আম ক্রমেই সারা দেশে ব্যাপক পরিচিতি পেতে শুরু করেছে। জেলার পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা, ধামইরহাট,
মহাদেবপুর উপজেলায় সারি সারি আমবাগান চোখে পড়ে। এসব বাগানে সবচেয়ে বেশি আম্রপালি আমবাগান করা হয়েছে। এছাড়াও নাগ ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, ক্ষীরসাপাত, বাড়ি 4, বাড়ি 11, মল্লিকা, কাটিমন, হাড়িভাঙা, ব্যানানা ম্যাঙ্গো, আশ্বিনা এবং স্থানীয় বা গুটি জাতের আমবাগানও রয়েছে এই অঞ্চলে। এবছর সারা দেশে আমের উৎপাদন কম হবার কারণে কিন্তু আমের দামটা বেশি। আর নওগাঁর যদি সবচেয়ে বেশি চাষ হয় নওগাঁর ব্র্যান্ডিং আম্রপালি, এটা 20 তারিখে, জুনের 20 তারিখে বাজারে আসবে এবং ওই সময় থেকে আশা করছি যে আমের দামটা আমরা পাবো এবং এক্সপোর্টও এবার বেশি হবে নওগাঁর চাইতে। এবছর আমের দাম ভালো আছে, গতবার চাইছে এটা এবার ডবল দাম। গতবার আপনার 1800, 2000, এবার 3200, 3300 পর্যন্ত গেছে। এবার দানা এগুলো ছোট খারাপ মৌসুম, এই জন্য একটু দাম কম। চলতি বছর টানা খরা, তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে আমের ফলন কিছুটা কম হলেও বাজার দরে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। আমের একটু ফলনটা কম হবে, দামের দিক দিয়ে বৃদ্ধি আছে, দামের দিক দিয়ে বৃদ্ধির কারণে একটু চাষি বাঁচবে। আবহাওয়ার লেগে আমার জমির টাকাটাই উঠে না, এখন লস। জমি বেচে টাকা ঋণ শোধ করতে হবে জমি এলাকায়, আম ধরেন ফলন কম। জেলায় ক্রমেই আম চাষের পরিধি বাড়ছে, তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। এপ্রিল মাসে তীব্র তাপদাহের কারণে কিছু আম ঝরে পড়েছে। তা সত্ত্বেও আমরা মনে করছি যে এবার বাজার মূল্য ভালো থাকায় কৃষক আম বিক্রি করে একটা ভালো লাভের মুখ তারা দেখবে এবং আমাদের যে পরিমাণ উৎপাদন কম হবে শুধু দামের কারণে কৃষক এটা পুষিয়ে নিতে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আমবাগান পরিদর্শনে আসছেন ব্যবসায়ী ও আগ্রহী উদ্যোক্তারা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বগুড়ার শেরপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে দীর্ঘ হচ্ছে সব হারাদের তালিকা। পানি বৃদ্ধি পাওয়ায় 7টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা। শেষ সম্বল রক্ষায় বাঁধ নির্মাণে সরকারের সহযোগিতা চেয়েছেন ভাঙন কবলিতরা। রৌফ জালালের তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। পথের ফকির আমি হয়ে যাব, আমার আর কোনো সম্পদ থাকবে না। জামিল উদ্দিন সরকার নদী তীরের এক খণ্ড জমি থেকেই সারা মাসের খাবারের যোগান আসে তার পরিবারের। সর্বনাশা ভাঙনে শেষ সম্বল হারানোর আতঙ্ক চোখে মুখে। আমি কোনো কাজ কামড় ঠিক মতো পারি না, আমি রোদেও কাজ করতে পারিনি। এইটুক জমি নিয়ে আমার সম্বল ছিল সারা জীবনের, কিন্তু আমার এইটুকু চলে গেল। এখন আমার এইটুক কে করে দিবে আল্লাহ। শুধু তিনিই নন, সব হারানোর তালিকায় আছেন মির্জাপুর, সুঘাট এবং খানপুর ইউনিয়নের কাশিয়াবালা, কবরস্থান, কয়েরখালী, খানপুর দক্ষিণ, বিনোদপুর উত্তরপাড়া, মাওনা, বিনোদপুর পূর্বপাড়ার অনেকেই। বিগত মনে হয় 30, 40, 50 বছরে এরকম ভাঙন আসে নাই। শেষ সম্বলটুকু যদি ভেঙে যায় তাহলে এখন তো তাই পদের ভিখারি হয়ে যাবে। বাঁশ গাড়ছি, বস্তা মারছি, আমার বাড়ি একবার হয়নি, তারপরেও ভেঙে যাচ্ছে আমার বাড়ি। এখানে যে বাড়িটা এটাও চলে গেছে, খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কি করব, আমরা থাকবো কোথায়? ভাঙন রোধে সমন্বিত উদ্যোগের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট সব বিভাগ। রেমাল ঘূর্ণিঝড়টা হলো, তার পরবর্তীতে বেশ বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের কারণে করতোয়া নদীর বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপে এখানে একটা সমাধান হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ জীবন জীবিকা নিশ্চিতে পুনর্বাসনের দাবি এসব নিঃস্ব মানুষের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।